সংবিধানকে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা 15 বছরের চেষ্টা ছিল। সেই থেকেই কিন্তু সংবিধানের ব্যাপারে বাংলাদেশে মানুষের আগ্রহটাও তৈরি হয়েছে এবং এক ধরনের বিতৃষ্ণাও তৈরি হয়েছে। এটাও আমাদেরকে মানতে হবে, কারণ আপনাকে যখন দেশে দুঃশাসনের জন্য, মানুষের অধিকার হরণ করার জন্য এবং মানুষকে নিপীড়ন করার জন্য সংবিধানকে ব্যবহার করা হয়, তখন আপনার খুবই স্বাভাবিক যে এই সংবিধানের ব্যাপারে মানুষের এক ধরনের ঘৃণাবোধ তৈরি হবে। তখন আমরা অনেকে এরকম ধরেই নিয়েছিলাম যে এখানে আর কোনো পরিবর্তন হবে না। কাজে আমরা সবাই এক ধরনের আশা ছেড়ে দিয়ে সব কিছু থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে নিজেদের একটা কোণার মধ্যে চলে গিয়েছিলাম। কিন্তু হাসনাত কাইয়ুম ভাই এটা খুব চালু রেখেছিলেন, উনি এইগুলো কথা সব সময় বলে আসছেন। হাসিব ভাই আমার পাশে বসে আছেন, উনিও এগুলো বলে আসছেন। তো ওনাদের সাথে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আরেকটা ভালো লাগছে যে এখানে আমরা একজন গীতি কবি আর একজন কবির কাছ থেকে সংবিধানের বিষয়ে শুনলাম। তো এটাও খুবই আনন্দের বিষয়, কারণ আমার মনে আছে আমি 2 বছর আগে যখন প্রথম সংবিধান নিয়ে সিরিয়াস কথাবার্তা বলা শুরু করি, তখন একটা কথা আমি খুব বলেছিলাম যে এই আলোচনাটাকে আমাদের অনেক বিস্তৃত করতে হবে, এটা আইনজীবীদের থেকে বের করতে হবে, তথাকথিত সংবিধান বিশেষজ্ঞদের থেকে বের করতে হবে, কারণ এটা জনগণের বিষয়। তো এখানে এই জন্য আজকে খুব ভালো লাগছে যে আমি একমাত্র আইনজীবী, হাসনাত কাইয়ুম ভাই আইনজীবী, কিন্তু ওনার অন্য পরিচয়টা আরও বেশি বড়। কাজে এখানে একমাত্র আমি ছাড়া ধরতে গেলে সবাই আইনজীবী ছাড়া মানুষ সংবিধান নিয়ে আলোচনা করছে। আর গত 2 বছরে আমার দুটো জিনিস খুবই ভালো লেগেছে। একটা হলো এই যে সংবিধানের ব্যাপারে গভীর আগ্রহ যেটা বাংলাদেশে তৈরি হয়েছে, এবং এই কারণে আমি আশাবাদীও যে আমাদের দেশে পরিবর্তন হবে। হয়তো এটা ধীর গতিতে হবে, হাসিব ভাই যেরকম বলছিলেন, কারণ এখানে অনেক সমঝোতার ব্যাপার আছে, অনেকগুলো জিনিস সুস্পষ্ট নয় যে সমঝোতা হয়েছে কিনা, কাজে আমাদের আরও সময় লাগবে। কিন্তু আমি যে গভীর আগ্রহ এই বিষয়গুলোর ব্যাপারে দেখছি কবি, গীতিকবি এবং সাধারণ মানুষের মধ্যে, কাজে আমাদের দেশে পরিবর্তন হতেই হবে। এবং আমি মজা করে আরও একটা কথা 2 জায়গায় বলেছি যে বাংলাদেশে যে সংবিধানের ব্যাপারে এত গভীর একটা আগ্রহ মানুষের মধ্যে তৈরি হয়েছে, এটার সবচেয়ে বড় কৃতিত্বটা শেখ হাসিনাকে দিতে হবে। এটা কারণ হলো এই যে আপনারা দেখবেন 15 বছরে উনি যে স্বৈরশাসন চালিয়েছেন, সব কিছুর ব্যাপারে উনি সংবিধানের দোহাই দিতেন। কিন্তু আপনি নির্বাচন চাইবেন, উনি বলতেন যে সংবিধানের বাইরে এক চুলো যাওয়া যাবে না নির্বাচন করার ক্ষেত্রে। আপনি কোটার ব্যাপারে বলবেন যে ওনার যুক্তি ছিল আদালত সংবিধান অনুযায়ী বিচার করবে। তো এই সংবিধানকে সব কিছুর একটা দোহাই হিসাবে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো আমি খুব আগ্রহ করে ফারাইজি ভাইয়ের লেখাটা দেখছিলাম যে উনি কিন্তু বর্তমান যে সরকার আছে তাদের ব্যাপারেও একই কথা লিখেছেন। এই যে দেখেন যে ওনার এটা শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় উনি লিখছেন যে বর্তমান সরকারের অবস্থানে স্পষ্ট দ্বৈততা বিদ্যমান। একদিকে গণভোট হয়েছে তাই সিদ্ধ, অন্যদিকে বিষয়টি আদালতে বিচারাধীন এবং সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত হবে। তো আপনারা একদম ইকো পাচ্ছেন না? আমাদের যে পলাতক শাসকরা যেই ধরনের কথা বলতেন, আমরা তো একই কথা আবার শুনছি, সংবিধান অনুযায়ী হবে, আদালত অনুযায়ী হবে। তো এই যে সংবিধানকে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা 15 বছরের চেষ্টা ছিল, সেই থেকেই কিন্তু সংবিধানের ব্যাপারে বাংলাদেশে মানুষের আগ্রহটাও তৈরি হয়েছে এবং এক ধরনের বিতৃষ্ণাও তৈরি হয়েছে। এটাও আমাদেরকে মানতে হবে, কারণ আপনাকে যখন দেশে দুঃশাসনের জন্য, মানুষের অধিকার হরণ করার জন্য এবং মানুষকে নিপীড়ন করার জন্য সংবিধানকে ব্যবহার করা হয়, তখন আপনার খুবই স্বাভাবিক যে এই সংবিধানের ব্যাপারে মানুষের এক ধরনের ঘৃণাবোধ তৈরি হবে। এবং আরও খুবই আমি যেটা লক্ষ্য করেছিলাম যে শেখ হাসিনা সর্বশেষ আমার মনে হয় গত অক্টোবরে 3টা আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন। তো ওখানে তিনি বলেছিলেন যে জুলাই অভ্যুত্থানকে দমন করা ওনার সাংবিধানিক দায়িত্ব ছিল। এক্স্যাক্টলি এই কথা উনি বলেছেন যে এটা ওনার সাংবিধানিক দায়িত্ব ছিল। তার মানে আপনি যদি এই কথাটার ব্যাখ্যা বুঝতে চান
এটা কি দাঁড়ালো যে এই যে মানুষ খুন করে উনি আন্দোলন দমন করেছেন, সেটা উনি সাংবিধানিকভাবে ওনার এটা করা কর্তব্য ছিল। তো এই ধরনের কথা যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়, তখন তো এই সংবিধান অবশ্যই বড় একটা প্রশ্নবোধক হয়ে যায়। এখন সংবিধানে আপনার অনেক ভালো জিনিস থাকতে পারে, কিন্তু এটার প্রয়োগ যেভাবে হয়েছে, এবং এই যে হাসিব ভাই আরও বলছিলেন যে দেশে 17টা সংশোধনী হয়েছে, কিন্তু কোনোটাই জনগণের জন্য হয়নি একটা ছাড়া, সেটা হলো ত্রয়োদশ সংশোধনী। তো সেটা নিয়েও কিছু সমস্যা আছে, সেটাতেও আমি আসব। তো এই জিনিসটার কারণে আমার কাছে মনে হয় যে আমাদের তারপরেও আশাবাদী হওয়ার কারণ হচ্ছে যে এই যে আগ্রহটা তৈরি হয়েছে, সবাই আমরা যে বলছি, এর ফলে এটাকে উপেক্ষা করা হয়তো যারা সরকারে আছেন, নীতি নির্ধারণী জায়গায় আছেন, তাদের জন্য কঠিন হবে। কিছু সংস্কার ওনাদেরকে করতেই হবে। এবং আমি হাসিব ভাইয়ের কথাগুলোর সাথেও একমত যে এখানে আমরা কিভাবে এগিয়ে যাব, সেই ক্ষেত্রে অনেকগুলো জায়গায় হয়তো ঠিক ঐক্যমত কতটুকু হয়েছে, কোন বিষয় হয়েছে, এই ব্যাপারগুলোতে কিছু অস্পষ্টতা আছে। হ্যাঁ, কিন্তু তারপরেও আমি মনে করি যে এটা আমরা যতদূর এসেছি তার থেকে আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে পারি। যেমন একটা প্রশ্ন সোহরাব ভাই বলছিলেন যে ঐক্যমত কমিশনের আলোচনা কি বিস্তৃত ছিল কিনা, এখানে তো শুধু রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, তো এটাকে আরও বিস্তৃত কিভাবে করা যায়, না হলে এটা গ্রহণযোগ্য হবে কিনা। তারপর হাসিব ভাই যেমন বলেছেন যে এখানে অনেক জায়গায় ঠিক সমঝোতাটা তৈরি হয়নি। তো এই প্রেক্ষাপটে সামনে এগিয়ে যাওয়ার কথাগুলো বরং আমি বলি যে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি। পেছনের সমস্যাগুলো আমার ধারণা অনেকখানি এসছে আলোচনায়, হাসিব ভাইয়ের আলোচনায় এসছে, সৌরভ ভাইয়ের আলোচনায় এসছে, ডক্টর মাহবুবুর রহমান ভাইয়ের আলোচনায় এসছে, আর আপনার আলোচনায় তো এসছেই। আর আপনার আলোচনার একটা জায়গা থেকে আমি শুরু করতে চাই, সেটা হলো যে আপনার প্রবন্ধটা আমার পড়তে খুবই ভালো লেগেছে, যে আপনি একজন গীতিকবি হিসাবে এত সুন্দরভাবে শুধু আইনের না, সংবিধানের কঠিন বিষয় এত সহজভাবে লিখেছেন। আমার মনে হয় আমাদের সবার এটা পড়া উচিত। এই জন্য পড়া উচিত যে আমরা এটা পড়লে বুঝবো যে আমরা তো সবাই জানি যে জনগণ সকল ক্ষমতার মালিক, এবং এটা আমাদের সংবিধানেও লেখা আছে। কাজে এটা তো আকাশ থেকে বলা কোনো কথা নয়। আমরা সবাই যদি বলি যে না, এই সংবিধান নিয়ে এত প্রশ্ন আছে, তারপরেও এটাই তো আমাদের সংবিধান, এটাকে আমাদের মানতে হবে। তো সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আছে সেটা হলো জনগণ সকল ক্ষমতার মালিক। কাজেই আসলে জনগণ শুধু সকল ক্ষমতার মালিক না, জনগণ দেশের মালিক এবং সংবিধানেরও মালিক। এবং ওইখানেই গাঠনিক ক্ষমতা বা কনস্টিটিউয়েন্ট পাওয়ারের কথাটা আসে। তো এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে ইংরেজি ভাষায় পণ্ডিতেরা বিস্তর লেখালেখি করেছেন, কিন্তু বাংলা শব্দটা আমার কাছে খুব চমৎকার লাগে, যে গাঠনিক। আপনি অবশ্য একটু ভিন্ন বাংলা মনে হয় করেছেন। আমার কাছে গাঠনিক শব্দটা খুব চমৎকার লাগে। আমার কাছে মনে হয় যে বাংলা এই শব্দটা ইংরেজি কনস্টিটিউয়েন্ট শব্দটার চেয়েও আরও বেশি কার্যকরভাবে ধারণাটাকে ব্যক্ত করার ব্যাপারে অধিক কার্যকর। কারণ গাঠনিক মানে হচ্ছে গঠন করার ক্ষমতা। কাজেই এই যে রাষ্ট্রকে গঠন করা, সংবিধানকে গঠন করা, যে কোনো কিছু গঠন করার ক্ষমতা জনগণের কাছে থাকে, এবং এই ক্ষমতাটা জনগণের, এটা কখনোই জনগণের কাছ থেকে যায় না। এবং আমরা ৭২ সালে যখন সংবিধান প্রণয়ন করেছিলাম, জনগণ এই গাঠনিক ক্ষমতা প্রয়োগ করে কিন্তু সংবিধান গঠন করেছিলেন। তো আলোচনায় আবার একটা কথা বলা হয় যে যখন সংবিধান প্রণীত হয়ে যায় তখন এই ক্ষমতাটা স্থগিত থাকে, এবং সংবিধান তখন সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। সংবিধানের অধীনে থাকে আইনসভা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, সবাই সংবিধানের অধীনে কাজ করছেন। কারণ জনগণ তার গঠন করার ক্ষমতা প্রয়োগ করে সংবিধানটাকে তৈরি করলেন, এবং এটা যেহেতু সবার উপরে স্থান পেল, কাজেই আইন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ সবাই এই সংবিধানের অধীনে কাজ করেন। কাজে আপনি যদি পর্যায়ক্রম চিন্তা করেন, সবার উপরে কিন্তু জনগণ, তারপরে সংবিধান, তারপরে আমাদের আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, এদের অবস্থান। তো জনগণ যখন সংবিধানটা প্রণয়ন করে দিলেন, তখন এটা যেটা দাঁড়ালো যে জনগণ এটা প্রণয়ন করে দিয়েছেন, এবং অন্য বিভাগগুলো ওই অনুযায়ী কাজ করে দেশ পরিচালনা করবেন।
কিন্তু যেটা হয় যে কখনো আপনার এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে একটা সাংবিধানিক ছেদ, হ্যাঁ, একটা ছেদ তৈরি হয়, যে আপনার ধরুন এটা ধারাবাহিকতা ভঙ্গ হয়ে যায়। তো এটা আমাদের 5ই আগস্ট হয়েছিল। কিভাবে হয়েছিল? ধরুন আমাদের প্রধানমন্ত্রী তো পালিয়ে চলে গেলেন, এরপরে আপনি সংবিধান খুলে যদি দেখেন কোথাও কি লেখা আছে যে প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি করতে হবে? এটা কিন্তু কোথাও লেখা নেই। মাহবুবুর রহমান ভাই 106 অনুচ্ছেদের কথা বলছিলেন, এগুলো আমরা ওখানে আদালতেও বলেছিলাম যে এই যে একটা শূন্যতা তৈরি হয়ে গেল, আপনি তো আর সংবিধান যেটা জনগণ তৈরি করে দিয়েছে, আপনি পরবর্তী পদক্ষেপ কিন্তু ওই লিখিত বই দিয়ে আর নিতে পারছেন না। কারণ ধারাবাহিকতার মানেটা কি? আপনার সংবিধানে সবসময় লেখা থাকে যে একটা ঘটনার পর আরেকটা ঘটনা হবে, কিভাবে হবে। যেমন ধরুন প্রধানমন্ত্রী পদত্যাগ করলে কি হবে, কতদিনের মধ্যে নির্বাচন করতে হবে, সংসদ ভেঙে গেলে কি হবে। সো একটা ধারাবাহিক বর্ণনা থাকে যে একটা ঘটনা ঘটার পরে পরবর্তী কার্যক্রম কি হবে, এটার একটা ধারাবাহিক প্রক্রিয়া সংবিধানে লেখা থাকে এবং আপনি সব সময় ওই প্রক্রিয়া অনুসরণ করে আপনি দেশ পরিচালনা করতে পারবেন। এটাই হলো সাংবিধানিক ধারাবাহিকতা, খুব সহজভাবে বললে। তো প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হবে এটা কিন্তু সংবিধানে লেখা নাই, কারণ কেউ ধারণা করে না যে সংবিধানে এই কথা চিন্তা করে লেখাই হয় না যে একজন প্রধানমন্ত্রী দিনে দুপুরে আমাদের চোখের সামনে নিজের দেশের জনগণকে গুলি করে মেরে ফেলবেন, শিশুসহ। এই কথা চিন্তা করে কোনো জনগণ তার সংবিধান প্রণয়ন করেন না, যে একজন প্রধানমন্ত্রী দেশের জনগণকে চোখের সামনে গুলি করে মারবেন এবং যার ফলে উনি পালিয়ে যেতে বাধ্য হবেন। এই জিনিস তো সংবিধানে নাই। কাজে এই ঘটনা যখন ঘটলো তখন তো এই সংবিধান আপনি আর প্রয়োগ করতে পারছেন না। 106 নিয়ে একটা মতামত নেওয়া হয়েছে, যা হোক, ওটা আমি আজকে বিস্তারিত বলছি না, ওটা বলতে গেলে ওটা নিয়েও অনেক সময় লাগবে। কিন্তু মাহবুবুর রহমান ভাই সুন্দর করে বলেছেন যে আমি মনে করি 106-এর ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি। ওই গাঠনিক ক্ষমতাতে আবার ফিরে আসি, যে যখন এই ছেদটা ঘটে, জনগণ তার ক্ষমতা সংবিধানে অর্পণ করলো প্রয়োগ করার জন্যে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।